কুশিয়ার প্রাইভেট থেকে এসেছি আমরা। কুশিয়ার হসপিটালের আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যাম আছেন, তিনি তার এতে প্রভাবিতে আমরা একটা মকড্রিল হচ্ছে ছোটোখাটো। এই মকড্রিল দেখানো হয়, প্রতিবারই দেখানো হয়। সঙ্গে আজকে একটা ইভ্যাকুয়েশন ড্রিল। ইভ্যাকুয়েশন মানে কি, আমরা কীভাবে আমরা রেস্কিউ করবো, কোথা থেকে কীভাবে, কী টেকনিকে, তারপরে এই ফায়ারটা হলে আমরা কী করবো, আমাদের কী করণীয়, কীভাবে আমরা ফায়ারটাকে প্রাথমিক অবস্থায় নিভিয়ে ফেলবো, আগুনটাকে যাতে বড় না হয়, বড় হয়ে গেলে আমরা কী করবো, সেই সবগুলো আমাদের জানা। আর আমাদের এই নার্স দিদিরা আছেন, আর যারা সিকিউরিটি গার্ড আছে, সবাই আছে, তাদেরও করণীয় কী, তারাও কীভাবে কী করবে। কারণ আমাদের খবর দেবেন, আমরা আসবো। প্রাথমিক অবস্থা তো আপনারা দেখবেন, কিন্তু প্রথম অবস্থায় যদি আমরা আগুনটাকে নেভাতে পারি তাহলে আগুন সহজেই নেমে যাবে। তাহলে আমরা প্রথমেই আসি, আগুন জিনিসটা কি আমাদের কম বেশি সবারই জানা আছে, তবুও একবার বলি আগুন জিনিসটা কি। আপনারাই বলেন, দিদি করেছেন তো অনেকবার, আপনারাই বলেন। আজকে আমি শুনি আসেননি, আপনারা কোনোদিন আসেননি, দেখেছি আপনি আসেননি তো, আপনি তো ফার্স্ট টাইম এলেন। যাই হোক, তা ফায়ার হচ্ছে একটা কেমিক্যাল রিয়াকশন, হ্যাঁ, যেটা জ্বলার জন্য তিনটে জিনিস দরকার। প্রথম সংক্ষেপে যেটা বলছি, তিনটে জিনিস। একটা লাগবে বাতাস, আর একটা লাগবে তাপমাত্রা, আরটা লাগবে কার্য বস্তু, মানে জ্বলার জন্য। বাতাসটা কি জিনিস, যদি বলে এয়ার, এয়ার যদি না হলে কোনো কিছু তো জ্বলবে না। এয়ারে কি থাকে, এয়ারে থাকে ওটু, মানে অক্সিজেন। অক্সিজেন কোনো কিছুকে জ্বলতে সাহায্য করে, নিজে কিন্তু জ্বলে সাহায্য করে। আবার যে তাপ, মানে এক একটা বস্তুর তাপমাত্রা, এক একটা জ্বলনশীল তাপমাত্রা, মানে ইগনিশন টেম্পারেচার আমাদের ভাষায় বলি। মানে কোনো বস্তু জ্বলার জন্য যেটুকু তাপ লাগবে, মিনিমাম তাপ, সেটাকে বলা হচ্ছে ইগনিশন টেম্পারেচার। যদি আমি একটা কাগজকে যদি আমি এক্ষুনি জ্বালাই, তার জন্য আমি অল্প জিনিসে ধরে যাবে, কিন্তু যদি আমি পেট্রোল তার কাছে নিয়ে যাই, ঝপ করে জ্বলে যাবে, তার ইগনিশন টেম্পারেচার খুব কম। যদি আমি একটা শক্ত সলিড কাঠ, শুকনো কাঠকে যদি করি, তাহলে তার ইগনিশন টেম্পারেচার প্রচুর লাগবে, মানে সেই কাঠটা জ্বলতে সময় লাগবে। এই তিনটে জিনিস যখন একত্রে হবে, একটা রাসায়নিক বিক্রিয়া হবে, একটা চেন রিয়াকশন হবে, তিনটে হলে তখন আগুনটা জ্বলবে। তাহলে যেরকম আগুনটা তিনটে জিনিস নিয়ে জ্বলবে, তাহলে আগুনটাকে তিনটে জিনিস থেকে আমি যদি একটাকে যদি আমি আলাদা করে দিতে পারি, কোনো একটাকে যদি আমি আলাদা করে দিই, তাহলে আমার আগুনটা নিভে যাবে। জ্বলবে কি, এখন বাতাস থাকলো, ধরুন এখানে আমি যদি দমটা বাতাসটা বন্ধ করে দিই, অনেকে দেখেছে আমরা রান্না করি তো, অনেকে রান্না করতে করতে, যারা মারা আছেন দিদিরা বুঝবেন, রান্না করতে করতে আগুন ধরে যায় তেলে, দেখেছেন? তখন আমরা কি করি, জল ঢেলে দিই, কি ঢালি না, কিন্তু জল ধরলে আগুনটা নিভবে না। কেন? কারণ তেলটা তোমার আপনার জলের থেকে হালকা, ওই জন্য ওপর উঠবে, আরও আগুনটা বেড়ে যাবে আর চারিদিকে ছড়িয়ে যেতে পারে। তখন আমরা কোনো কিছুতে ঢাকা দিই। অথবা কারোর গায়ে যদি আগুন লেগে যায়, সে কী করে, আমরা সবাইকে বলি কিছু দিয়ে চাপা দিই সহজ অবস্থায়। কেন? আগুনটা ওর গায়ে যদি চাপা দিলাম, তাহলে বাইরের বাতাসটাও যেতে পারছে না, আগুনটা নিভে যাচ্ছে। আবার তেমনই জিনিস হচ্ছে, যদি বলি কোনো আগুন জ্বলছে, ধরুন তাতে যদি জল ঢেলে দিলে আমরা দেখি বেশিরভাগ জিনিসটা আমরা জল করি, কারণ হাতের কাছে সেটা পাই, কারণ তার তাপমাত্রাটা খুবই, মানে তাপমাত্রা কম না বলছি, মানে যে ইগনিশন টেম্পারেচার ছিল সেই টেম্পারেচারটাকে কমিয়ে দেবে, অর্থাৎ জ্বলনশীল যে তাপমাত্রা তার থেকে নিচে নেমে যাবে, ওই জন্য আগুনটাকে তাড়াতাড়ি নিভে যাচ্ছে। যেমন আমরা রান্না করছি, কেউ যদি কাঠের উনুনে রান্না করে বা কোথাও যদি চড়ুই ভাতি করে, করার পরে দেখে যে কাঠ থেকে যাচ্ছে, আগুন জ্বলছে, তখন আমরা কি করি, জল ঢেলে দিই। জল ঢেলে দিলে কি হচ্ছে, আগুনটাকে নিভে যাচ্ছে, তার ইগনিশন টেম্পারেচার কমে যাচ্ছে, অর্থাৎ সেটা ঠান্ডা হয়ে যাচ্ছে, কুলিং, সেটা যেমন আছে। এইবার যেমন আছে আরেকটা জিনিস কি আছে, ধরুন আমরা রান্না হয়ে গেছে, বা আপনার যদি আমি কাঠগুলো যে জ্বলাবো, ধরুন একটা ঘরে কোনো কিছু জ্বলছে, সেটা যতক্ষণ জ্বলতে থাকলো ততক্ষণ সে আগুন থাকলো, যেই জ্বলা শেষ হয়ে যাবে আগুন নিভে যাবে। এই বস্তুটাকে যদি আমরা ওখান থেকে সরিয়ে নিয়ে আসি, আমাদের আগুন কিন্তু আর জ্বলবে না, কারণ সে জ্বলার জন্য কিছু পাচ্ছে না। এই তিনটে জিনিস জ্বলার জন্য সে তার কিছু পাচ্ছে না, তাহলে সে আগুনটা জ্বলবে কী করে? ধরুন আমাদের এটা তো হসপিটাল প্রিমিসেস, প্রথমে একটা কথাই যাই, তারপরে এসবগুলো যাচ্ছি হসপিটালে। ধরুন এখন ইলেকট্রিক সব জায়গায় আছে, ইলেকট্রিক তো শর্ট সার্কিট হতেই পারে। আপনি ইলেকট্রিক শর্ট সার্কিট হলে কী করবে, আপনার পেশেন্ট রুমে হতে পারে, আপনার নার্সিং রুমে হতে পারে, স্টাফ রুমে হতে পারে, বা এখানে এসি আছে, বলে আপনি কী করবেন? সেটা তো আপনার প্রাথমিক অবস্থা, এটা আপনি কী করবেন? তাহলে প্রথম প্রাথমিক অবস্থা যেহেতু আমাকে নেভাতে হবে, নেভালে, কারণ আমাকে প্রথমে বুঝতে হবে, আমরা আগুনটা একটা জ্বলার জন্য একটা নির্দিষ্ট সময় দেয়। আপনার দেখবেন বাড়িতে, ধরুন আর যেখানে বলুন, একটা আগুন দেখবেন কাঠটা ধরবেন, ধরাতে গেলে দেখবেন কিছুটা টাইম, তাই তো? তারপরে আগুনটা ধরে যাওয়ার পরে কী হয়, আস্তে আস্তে বাড়তে থাকে, একটা সময় আসে, তারপরে সেটা বিশাল আকার হয়ে যায়। যেটা বলছিলাম, অন্য লাইট চলে গেলাম। তাহলে হসপিটালে যদি আমার ইলেকট্রিক এখন শর্ট সার্কিট হয়, প্রথম কথা আমাকে জানতে হবে ইলেকট্রিক মিটারটা কোথায় আছে। হ্যাঁ, তাহলে মিটারে মেন সুইচটা আমি ফেলে দেবো, এবার মিটারের মেন সুইচটা ফেলে দিলে আপনি যদি হাতের কাছে জল থাকে,
জল দিয়ে করুন, অথবা ব্যাটিং, মানে আমরা বাড়ি দিয়ে দিয়ে অনেক সময় আগুন নেভাই তো, এরকম ঘটনা ঘটে তো, কোনো জায়গায় আগুন নিভছে না, ধরুন এখানে গাছপালা ধরে গেছে, আমার কাছে জল নেই, কিছু নেই, আমি কিছু দিয়ে বাড়ি দিচ্ছি, বাড়ি দিতে দিতে আগুন নিভে যায়, তা আপনি ওরকম সময় ব্যাটিং সিস্টেম করুন, তাতেও নিভে যাবে, ঠিক আছে। আর দ্বিতীয় কথা, যদি ধরুন এসিতে আগুন লাগলো, আপনি কী করবেন? এসিতে আগুন লাগলো, প্রথম কথা মেন সুইচ আপনাকে, কারণ আমি যদি মানে ইলেকট্রিক অবস্থায় যদি আমি জল দিই বা ইলেকট্রিক জল অবস্থায় যদি হাত দিই, তাহলে আমাকে শক লাগবে, একটা অ্যাক্সিডেন্ট আরও ঘটে যেতে পারে। তাহলে আমি যদি ইলেকট্রিকটা অফ করতে পারি ফার্স্ট টাইম, বা মেন সুইচ বা এনসিবি যা আছে আমি এটা ফেলে দিতে পারি, তাহলে সেটা কাট অফ হয়ে গেল। তাহলে এবার যেটা জ্বলছে, যেটা দেখেন আমার সাধারণ যেরকম শুকনো বস্তু যেরকম কাঠ আমরা জলে সেরকমই জ্বলে, তাহলে ওটাকে আমি নিভে যাবে, যাবে তো নাকি, না কি বলেন আপনারা, কি বলেন? অথবা আপনি যদি না পারেন, এই যে এক্সটিংগুইশারগুলো আছে দেখেছেন, এইগুলো চার্জ করে দেবেন ওতে, মানে চার্জ করবেন। তাহলে কীভাবে চার্জ করতে হবে সেটাও আপনাকে জানতে হবে। ওইগুলো চার্জ করলে কী হয়ে যাবে, আগুনটা নিভে যাবে। এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের একটা জিনিস আমাদের সবারই আছে, আমরা আগে চেষ্টা করি, তারপরে না পারলে ফায়ার ব্রিগেডকে কম, কিন্তু না, আপনার এটা ভুল জায়গায় আছে। ফায়ার ব্রিগেড যেমন ডাক্তার আপনাদের বন্ধু, ফায়ার ব্রিগেড সবার ফায়ার ব্রিগেডকে ফোন করবে, আগুন লেগেছে, আপনারা চেষ্টা করছেন, কারণ আমরা যেখানেই থাকি না, এখানে হসপিটাল আমাদের কাছে আছে, ওরা আপনার বাড়িতেও হতে পারে, আপনার বাড়ি অন্য হসপিটালও দূরে হতে পারে। ফার্স্ট টাইম যদি আপনাদের ফোন করেন, তাহলে আমরাও সেই জায়গায় আমরা চলে যেতে পারি সঙ্গে সঙ্গে, মানে আমরাও বেরোলাম, আপনারাও চেষ্টা করলে সঙ্গে সঙ্গে করে গেলাম, একসাথে মানে বড় আগুন হতে পারে না, তাই না? কারণ দাহ্য বস্তু যেরকম, আর তাছাড়া যেরকম একটা যেমন হসপিটাল হোক বা বাড়ি হোক, কারখানা হোক, ফ্যাক্টরি হোক, দোকান হোক, যেমন সরকারি যেমন রুলস আছে, যে যেমন অগ্নি নির্বাপক যেসব জিনিসগুলো রাখার দরকার সেইভাবে রাখবেন, এবং সরকারি নিয়মকানুন মেনে জিনিসগুলো করুন, তাহলে খুব সহজেই নিভে যাবে। এগুলো হচ্ছে দেখেন, এগুলো হচ্ছে এক্সটিংগুইশার, হ্যাঁ, বিরাট করে ছোটো করা বলছি, এটা এক্সটিংগুইশার। এর মধ্যে কী আছে? এর মধ্যে আছে আগুন নেভানোর বিভিন্ন উপকরণ আছে। ধরুন আপনার তেলের আগুন হতে পারে, গ্যাসের আগুন হতে পারে, হ্যাঁ, যে কোনো আগুন, এদের মধ্যে বিভিন্ন উপকরণ থাকে, সেই উপকরণগুলো এক্সটিংগুইশার, মানে এটা একটা কন্টেনার, এর মধ্যে আগুনকে প্রাথমিক অবস্থায় নেভানোর উপকরণ থাকে, ঠিক আছে। এইবার আমি বুঝবো এগুলোকে কীভাবে চালাবো সেটাও আপনাদের বলবো, কীভাবে বুঝবো। তার আগে একবার আমাদের জানা দরকার আগুন কয় প্রকার। আমরা ভারতীয় স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা আগুনকে সাধারণত 4 ভাগে ভাগ করে রাখি। সবাইকে বলছি 4 ভাগে ভাগ করে রাখি, ভালো করে শিখুন, সবারই জানার আছে, কিন্তু একটু খটমটো লাগে, কিন্তু খটমটো লাগলেও একটু জানার আছে। মানে এ ক্লাস ফায়ার, বি ক্লাস ফায়ার, আর সি ক্লাস আর ডি ক্লাস। আমরা যদি এ ক্লাস ফায়ার কাকে বলবো? এ ক্লাস ফায়ার তাদের বলবো যেসব বস্তু জ্বলনশীল, মানে ঠিক মানে সলিড যেগুলো বস্তু, কার্বন জাতীয় দেখেছেন আপনার হলে কাঠ এসব ধোঁয়ালে একটা ধোঁয়া মতো বেরোয় না, কালো, হ্যাঁ, এটা হচ্ছে কার্বন এগুলো বলে, হ্যাঁ, এগুলো কার্বনিচিয়াস ফায়ার যেগুলো আছে, বস্তু আছে সেগুলো, অর্থাৎ সলিড বস্তু শুকনো যেগুলো দাহ্য, সেগুলো হচ্ছে এ ক্লাস ফায়ারের মধ্যে পড়বে। আর বি ক্লাস ফায়ারের মধ্যে পড়বে কাকে বলবো? লিকুইড, মানে যেটা জ্বলনশীল, শিখাযুক্ত, হ্যাঁ, ফ্লেমেবেল, মানে লিকুইড যেসব আছে, যেগুলো লিকুইড, যেমন আমরা তেল জ্বলে, পেট্রোল জ্বলছে, কেরোসিন, ডিজেল, এগুলো হচ্ছে লিকুইড, এগুলো হচ্ছে বি ক্লাস ফায়ারের মধ্যে বলবো। আর সি ক্লাস ফায়ারের মধ্যে কাকে বলবো? এই সি ক্লাস ফায়ারের মধ্যে কাকে বলবো? সি ক্লাস ফায়ারের মধ্যে বলবো যারা গ্যাস জাতীয়, যেমন গ্যাস কি, যেমন মিথেন গ্যাস আছে, আর সব থেকে বড়ো এখন আছে এলপিজি গ্যাস আছে। তাই এই গ্যাস হচ্ছে একটা সি ক্লাস ফায়ারের মধ্যে বলছি। আর ডি ক্লাস ফায়ারের মধ্যে কাকে হচ্ছে? ধাতু, মানে ধাতু বলতে যদি আপনি কী বলেন, যেমন ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, হ্যাঁ, এগুলো হচ্ছে খুব জলে, যেমন ম্যাগনেসিয়াম জলের সংস্পর্শে আসলেই দাউ দাউ করে জ্বলবে, কিন্তু এর আগুনগুলো বিরাট বড় আগুন হয়, বুঝেছেন? এগুলোর জন্য কী আছে, আপনাকে একটা পাউডার ব্যবহার করতে হয়, এগুলো হচ্ছে ডি ক্লাস ফায়ার। এবার আমরা সাধারণত জানবো এ ক্লাস ফায়ার, মানে যেটা বললাম সলিড বস্তু, তাই এর নেভানোর প্রথম উপায় কি, আমরা সহজে কী দিয়ে নেভাতে পারি? ধরো সলিড বস্তু যেটা আগুন জ্বলছে, আপনি কী দিয়ে নেভাবেন? এগুলো আপনারাই জানেন, বলেন কী দিয়ে নেভাবেন দিদিভাই? আরে জল দেবেন তো, সলিড বস্তু আমরা সারাদিন জিনিস, আমরা জল দিয়ে নেভাবো। এইবার যাচ্ছে, আর যেটা বললাম বি ক্লাস, মানে তেল জাতীয়, মানে লিকুইড, এদেরকে নেভানোর জন্য ইয়ে আছে ফোম জাতীয়, মানে ফোম মানে ফেনা। আমরা যেমন সাবান ঘষলে ফেনা হয়, দেখবেন জামা কাপড় দিয়ে ফেনা হয়, এরকম ফেনা জাতীয় একটা আছে, ফোম বলে আছে, একটা লিকুইড আছে, সেটাকে স্প্রে করলে এরকম ফেনা মতো তৈরি হয়। সেটা হচ্ছে কী করে, আস্তে আস্তে ওই তরলটাকে চারদিকে ঢেকে দেয়, ঢেকে দিয়ে গার্ড করে কী হবে, আপনাকে
অক্সিজেনটা আসতে দেবে না, প্লাস কুলিং করবে, ঠান্ডা করে দেবে আগুনটাকে নেওয়া। আর C ক্লাস ফায়ার আমরা গ্যাসের আগুন থেকে কি নিয়ে যাবো? গ্যাসের আগুন তো নেভাতে হবে। গ্যাসের আগুন যে ইউজুয়াল বিভিন্ন পাউডার আছে, হ্যাঁ, ড্রাই কেমিক্যাল পাউডার, টিসি পাউডার, এসব পাউডার টাউডার দিয়ে, হ্যাঁ, আপনাকে নেভাবো। আর কি করতে পারি, বা সেই জায়গার গ্যাসটাকে যদি আমি ওর ভেতরেই বন্ধ করে রাখতে পারি, হ্যাঁ, তাহলে ওটা নিভে যেতে পারে। আর হচ্ছে হাত করে মেটাল ফায়ার, যেটা মেটাল ফায়ারকে আমরা বলবো, সেটাকে আমরা নেভাবো কি দিয়ে? পাউডার, একটা স্পেশাল পাউডার, যেমন টিইসি পাউডার বলে, এসব পাউডার দিয়ে এটা নেভানো করা যায়। আমরা বিল্ডিংয়ে দেখবেন এরকম স্ক্রিনে ঝোলানো আছে, গায়ে লেখা আছে এবিসি, মানে এবিসি পাউডার, মানে ওগুলো পাউডার। এটা এবার এই সাইডটা আমি এসে যাই, তারপরে আমরা ইভাকুয়েশনটা যাচ্ছি। এই যে এক্সটিংগুইশার দেখছেন না, এবার এখানে সব এক্সটিংগুইশার নেই এখনও। আরেকটা এক্সটিংগুইশার দেখবেন, যখন এবার আমি আপনাদের বলে দিই, যেমন সলিড মেটাল ফেরাবেন, আপনি বুঝবেন যে এটার ভিতরে জল আছে, আমি কী করে বুঝবো? যেসব এক্সটিংগুইশার আছে, এক্সটিংগুইশার গায়ে লেখা থাকবে, দেখবেন ওয়াটার, কী লেখা থাকবে? ওয়াটার লেখা থাকবে। এটা দেখাও, এটা আছে পাউডার। এ দেখেন, এই যেখানে লেখা আছে দেখুন ড্রাই কেমিক্যাল পাউডার, হ্যাঁ, ড্রাই পাউডার আছে তো, বা এবিসি পাউডার লেখা থাকবে। এই যেমন এখানে থাকবে, দেখবেন এই যেমন এখানে পাউডার লেখা আছে, দেখেন একটা ব্লু কালারের বোর্ড আছে। এই যেমন পাউডার বা এখানে ওয়াটারটা লেখা যখন থাকবে, সেখানে দেখবেন রেড ব্রাইট, মানে উজ্জ্বল লাল রঙের উপরে লেখা থাকবে ওয়াটার। তার মানে বুঝতে হবে এর ভেতরে কী আছে? জল আছে। সহজ বাংলা কী বুঝবো? এর ভেতরে জল আছে, অর্থাৎ জল দিয়ে আমরা আগুনটাকে নেভাবো, মানে সলিড কিছু হলে। যেমন আমরা ইলেকট্রিক হয়ে বললাম, এক্ষুনি বললাম সুইচ অন হয়েছি, এটাকে চার্জ করে নিয়ে দিতে পারলাম। আর এরকমই যখন সিলিন্ডার থাকবে, তার গায়ে লেখা থাকবে ফোম। কী লেখা থাকবে এরকম জায়গায়? ফোম লেখা থাকবে, সেটা ক্রিম কালারের থাকবে, ক্রিম কালার দিয়ে। তার মানে কি আছে? তার মধ্যে ওই যে বললাম ফেনা জাতীয়, মানে তেল জাতীয় বা পেন্ট জাতীয় যেসবগুলো থাকবে, সেগুলো ফোম। আর এই যেটা দেখলাম, এই যেটা দেখালাম, ওটার গায়ে আছে, ওটা হচ্ছে এবিসি পাউডারও লেখা থাকতে পারে, অথবা টিসিপি লেখা থাকতে পারে, অথবা শুধু পাউডার লেখা থাকতে পারবে। কিন্তু সেখানে লেখা থাকবে এখন মডেলগুলোতে, ওখানে হচ্ছে ব্লু কালার থাকবে। কী রাখবে? ব্লু কালার, ঠিক আছে? আর যেটা বলছি, যেমন গ্যাসের আগুন বলছিলাম, যেমন পাউডার দিয়েও নেওয়ানো যাবে, যেমন হচ্ছে আমার এটা বলে CO2 এক্সটিংগুইশার। এর ভেতরে আছে গ্যাস, আমরা যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ি না, সেই কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে। এগুলো খুব দামি, কস্টলি, ওই জন্য এটাকে সব জায়গায় লেখা যায় না, কিন্তু এটা খুব ভালো কুইক কাজ করে। এটা যখন আপনার যত যেখানে দামি জিনিসপত্র আছে না, যেমন ধরুন আপনার সার্ভার রুম, ল্যাপটপ, কম্পিউটার আছে না, সেসবগুলো আপনি যদি কম্পিউটারে পাউডার ইউজ করেন, তাহলে আপনার কম্পিউটারটা খারাপ হয়ে যেতে পারে, কারণ ওই পাউডারে গুঁড়ো গিয়ে আটকে যাবে। কিন্তু আপনি যদি এটা ইউজ করেন, যাতে গ্যাস কিন্তু কুইক নিভবে এবং সেটা তাড়াতাড়ি কাজও করবে। তাহলে এবার আমরা প্রথমে বলি, তাহলে আমি এটা কিভাবে অপারেট করব, এটা কিভাবে অপারেট করব। দিদিরা শুনবেন, আপনাদের কিন্তু কাজে লাগবে, আপনারা করবেন। কিন্তু ওই বিল্ডিংয়ে দিদিরা করেছে, কিন্তু ওই জন্য আমি বললাম, শুনে ওরা করেছে। যাই হোক, এটা কিভাবে অপারেট করব। অপারেটের জন্য সবথেকে একটা সহজ ফর্মুলা আপনাদের হসপিটাল থেকে বিভিন্ন বিল্ডিংয়ে বিভিন্ন জায়গায় লেখা আছে, দিদিরা সেটা থেকে বিভিন্ন জায়গায় লাগিয়ে রেখেছে। দেখবেন পাস লেখা আছে, কেউ খেয়াল করেছেন কোথাও? পাস লেখা আছে। পাস লেখাটার মানে কি হচ্ছে? এটা সংক্ষিপ্ত, মানে কীভাবে আপনি এক্সটিংগুইশারটা অপারেট করবেন, সেই জিনিসটা, বা একটা ফায়ারকে কীভাবে আপনি নেভাবেন। এই পাস মানে পাসটা হচ্ছে কীভাবে, কিন জন্য পাসের ফুল ফর্ম কি? পি ফর কি হচ্ছে? পুল দ্য পিন, মানে আমি এই পিনটাকে খুলবো, মানে টেনে খুলবো পিনটাকে। সেখানে যদি সিল করা থাকে, এই যেমন সিল আছে, এটাকে মুড়িয়ে দিলাম, এটাকে সরিয়ে দিলাম, খুলে এটা পুল দ্য পিন, এটাকে এই টানলাম, এই টেনে পিন খুলে গেল, পাস। তাহলে এরপর কি? এম দ্য নজেল, মানে কি? এম মানে লক্ষ্য করবো, এম দ্য নজেল বেস অফ দ্য ফায়ার। যদি ওই জায়গাটা আমরা এই জায়গাটা ফায়ার হয়, উনি যখন ফায়ার, ও আমাকে লক্ষ্য করছে, মানে সেই দিকে লক্ষ্য করে ধরছে। আরেকটা তাহলে সেকেন্ড এরপর কি? না, PASS, মানে এস। এবার এস পর কি? স্কুইজ দ্য নজেল হ্যান্ডেল, এই ধরেছে, হ্যাঁ। আর এস পর কি? সুইপ, মানে চাপ দেবো, আমরা ঝাড়ু দেবো, সুইপ। শুধু এক জায়গায় দাঁড়িয়ে দিলে হবে না, ধরো আগুনটা হচ্ছে, আমি এইদিকে দিলে ওইদিকে সরিয়ে যাবো, চারিদিকে ঘুরে ঘুরে এটাকে নিয়ে ঘোরা হচ্ছে না,
চারিদিকে এরকম ঘুরে ঘুরে যদি পোজা ফায়ার হয় এরকম চারিদিকে ঘুরিয়ে গিয়ে আপনাকে এ করতে হবে। এইবার আপনি বলতে পারেন এটা কত দূর থেকে দিতে পারি, আমি কি আগুনের কাছে যাব? এবার আগুনের যেমন তীব্রতা আপনি সেমন দিতে পারেন। আপনি 10 থেকে 12 ফুট দূর থেকেও দিলেও যাবে, সেই স্পিড আছে। আপনার 1 থেকে 1.5 মিনিটে কাজ করবে, ঠিক আছে? এবার যত বড় হবে সে তত বেশি কাজ করবে, কারণ এটা 4 কেজি একরকম, 2 কেজি 5 রকম, 10 কেজি একরকম। বুঝতে পারলেন এটা? তাহলে এটা বলা গেলে কীভাবে ইউজ করবেন আপনার পরে শেষে করবেন। এইবার আসি আমার যেটা আছে আমরা ধরুন এই বিল্ডিংয়ে কোথাও আগুন লেগেছে, তাহলে আপনার প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আপনারা কোনো প্যানিক সৃষ্টি করবেন না। হ্যাঁ, এই আগুন লেগেছে ওখানে, কোনো প্যানিক সৃষ্টি করবেন না। আপনারা সবই জানেন, সেবা যত্ন করেন, আপনাদের কাছে সব কোনো প্যানিক সৃষ্টি করবেন না। যেমন সিঁড়িঘর যেগুলো আছে পরিষ্কার আছে, আপনারা এক এক করে কী করেন, প্রথমে কী করি সংক্ষেপে আর একটা জিনিস বলে দিই। দেখবেন আর একটা জায়গায় আছে রেস লেখা আছে, এটা দিয়েই বলি, তারপরে আবার এটাকে বড় করে বলছি। রেস আছে, রেস পর আর পর কি রেস্কিউ মানে কি আপনি উদ্ধার করেন, যা পেশেন্ট বেডে থাকবে। এই যেমন সেদিনকে যেমন এই মাস 2 আগে যেটা হলো সুপার স্পেশালিটি হসপিটালে আপনাদের চেঞ্জিং রুমে, নার্স দিদিদের চেঞ্জিং রুমে আগুনটা লাগলো। তখন দিদিরা আরও যারা ছিল সবাই মিলে পেশেন্টকে আস্তে আস্তে অন্য জায়গায় শিফট করে দিয়েছে। তাহলে আপনি প্রথমে তাকে রেস্কিউ করবেন, রেস্কিউ করে এমন জায়গায় রাখবেন যেন সেখানে আগুনটা না লাগে। ওই বিল্ডিং যদি ছোটো আগুন হয় বিল্ডিংয়ের ভেতর রাখলেন, অন্য ঘরে দিলেন, যদি বড় হয় বিল্ডিং থেকে বাইরে আনলেন কোথাও এনে। বেশ। আর এরপর কি অ্যালার্ম, অ্যালার্ম কি আপনাকে কাছাকাছি নিয়ারেস্ট যে অ্যালার্ম আছে সেই অ্যালার্মটাকে বাজিয়ে দিতে হবে। দেখেছেন আপনাদের বিল্ডিংয়ে অ্যালার্ম আছে? দেখেছেন কোথাও? জানেন না, ছোট্ট করে চৌকো বক্স লাগানো আছে। এই বিল্ডিংয়ে চৌকো বক্স আছে, তার মাঝে আপনার কাঁচও থাকে। অনেক জায়গায় বিভিন্ন সিস্টেম অ্যালার্মের কাঁচ আছে, ওর ভেতরে একটা সাদা মতো থাকে, লাল মতো বোতাম আছে দেখবেন। ওই কাঁচটাকে ভেঙে দিলেই ওই বোতামটা সরে আসবে, ও অটোমেটিক বাজতে থাকবে। আর স্লিপার কি আছে? তাহলে স্লিপার কি হলো? কনফাইন অর ক্লোজ দ্য ডোর। প্রথমে আগুনটা কোথায় হলো আপনি খুঁজে বের করলেন, দেখে গেলেন ছোটোখাটো আগুন আছে বা বড় আগুনটা বড় হয়ে যায়, তখন কি করবেন? আপনি পাশে যে ঘরটা আছে সেই ঘরে না দরজা জানলা বন্ধ, ঘরের দরজা জানলা বন্ধ করে দিন। আপনি দরজা জানলা বন্ধ করে দিন। যদি আগুনটা বড় হয়ে যায় আপনি পাচ্ছেন না, দরজা জানলা বন্ধ করে দিন। কেন দরজা জানলা বন্ধ করে দেবেন? যাতে আগুনটা বাইরে ছড়িয়ে না পড়ে। কারণ ওর ভেতরে দরজা জানলা যদি আমার চারিদিকে বন্ধ থাকে, তাহলে বন্ধ থাকলে কি হবে? অক্সিজেনটা যেতে পারবে না, সাফিসিয়েন্ট অক্সিজেন পাবে না, তাহলে আগুনটা বিরাট বড় হবে না। আর ফর কি? এক্সটিংগুইশ দ্য ফায়ার, আপনার ছোটোখাটো যদি আগুন হয় আপনি কি করবেন? আগুনটা নিভিয়ে দেবেন। যদি আপনি আগুনটা নিভাতে না পারেন, আপনি সেফলি দরজা জানলা বন্ধ করে বাইরে চলে আসুন। তাহলে এখন তো বোঝা গেল সংক্ষিপ্ত জিনিসটাকে আপনাকে বড়টা কীভাবে আপনাদের ইভ্যাকুয়েশন করবেন সংক্ষিপ্ত। এইবার একটা আসুন, ধরুন আপনি ঘুমিয়ে আছেন বা আপনার পেশেন্ট রুমে আগুন লেগে গেছে, চারিদিকে ধোঁয়া হয়ে গেছে, তখন আপনি কি করবেন? আপনি কিছু দেখতে পাচ্ছেন না, কোনো সিস্টেম নেই, নো চিন্তা একদম। পাশে যদি রুমাল টুমাল থাকে একটু নাকে বেঁধে নিন ভিজিয়ে, আপনি আবার সেই ছোটোবেলায় ফিরে আসুন। ছোটোবেলায় আমরা হামাগুড়ি দিয়েছিলাম, দেখেছেন? ঠিক আপনি হামাগুড়ি দিয়ে পেশেন্ট বা আপনি যে রুমে আটকে গেছেন বা পেশেন্টের কাছে যাওয়ার কথা ওখানে চলে যান। কী করে? হামাগুড়ি দিয়ে অথবা স্কলিং করে, যেমন দেখেন না আমি মিলিটারি করে এরকম করে কনুই দিয়ে কেন আপনি ওখানে যাবেন? বলে আমি তো ধোঁয়ায় মরে যেতে পারি না। আপনি ধোঁয়ায় আপনার কিছু হবে না, আপনি দাঁড়িয়ে যতটা যাবেন সাফোকেশনে ভুগবেন, কষ্ট পাবেন ধোঁয়ায়, কিন্তু ধোঁয়া সবসময় মাটি থেকে 1 থেকে 1.5 ফুট ওপর দিয়ে চলে, 1 থেকে 1.5 ফুট ওপর দিয়ে ধোঁয়া থাকে। যদি বলে আপনারা কী করে বলেন, আমরা প্র্যাকটিক্যাল, আমরা তো গিয়েছি, এত চারিদিকে ধোঁয়া এত হচ্ছে, তাহলে আমরা ওর ভেতরে ঢুকছি কী করে? ওর থেকে তলা দিয়ে আমি হামাগুড়ি দিয়ে আসবো। এইবার বললেন স্যার আমি তো বেরোতে পারবো না, কোন দিকে দরজা বুঝতে পারছি না। তাহলে এক কাজ করুন, হামাগুড়ি দিয়ে আপনার মন যেদিকে যায় সেদিকে যান, গেলে কোনো একদিকে দেয়ালে আপনি পাবেন, টক্কর খাবেন। এইবার দেয়াল ধরে আপনি আসতে থাকুন, দেখে গেলেন আর সামনে আবার ওখানে যদি আগুন থাকে সব হতে পারে, তখন আমি বেরোবো কী করে? আমি উল্টো রিভার্স আসুন, আস্তে দেখবেন তো এক সময় তো দরজা পাবেন একটা, তাহলে আপনি দরজা দিয়ে বেরিয়ে গেলেন, তাহলে আপনি পথটাও পেয়ে গেলেন, পেশেন্টটাকেও ওইভাবে নিয়ে আসতে পারছেন। এই পর্যন্ত বুঝতে পারলেন? হ্যাঁ, আমরা বুঝলেন কিনা আপনারা বলবেন।
তাহলে আপনি এইভাবে প্রথম কথা চলে আসতে পারলেন। এইবার দ্বিতীয় কথা হচ্ছে, এইবার ধরুন আপনার বিল্ডিংয়ে আগুন লেগেছে, আগুনটা বড় হয়ে গেছে, পেশেন্ট হামাগুড়ি দেবে, দিতে পারবে না, আপনি দেবেন। এইবার তার জন্য বিভিন্ন রেস্কিউ মেথড আছে। আপনি পেশেন্টকে কীভাবে আপনি হামাগুড়ি দিয়ে, আপনি যদি পেশেন্টকে না জাগাতে পারেন সেভাবেও আপনি নিয়ে আসতে পারেন। তারপর আপনি যদি একা নিয়ে আসতে, একা যদি পারেন ভালো, নাহলে দুজনে নিয়ে আসবেন। সে টিপসগুলো বলছি, সেটা একটা রেস্কিউ মেথড আছে, ঠিক আছে, সেটাও বলছি। তাহলে এই গেল। ধরুন এবার বলি আগুনটা বড় হয়ে গেছে, এবার কি করবেন? তখন আপনি নিচে নামতে পারছেন না, যে মেন এন্ট্রান্স আছে সেই জায়গাটা আপনি নামতে পারছেন, সিঁড়ির কাছে আগুন লেগে গেছে। বা তখন আপনার একটাই করণীয় হবে, হসপিটালের জন্য কোনো রিফিউজ এরিয়া থাকে। রিফিউজ এরিয়া বুঝতে পারবেন? জানেন? বুঝবেন না। রিফিউজ এরিয়া হচ্ছে এমনই একটা হসপিটালে থাকে, এটা নেই হসপিটালে। আপনার এই বিল্ডিং আছে তো, বিল্ডিংয়ের পরে দেখবেন কিছু কিছু হসপিটাল দেখবেন এখান থেকে এই এখন আবার বাড়ান্ত জায়গা আছে, সেটা হচ্ছে রিফিউজ এরিয়া। কেন? ওখান থেকে কেন আমরা সবাইকে উদ্ধার করতে পারি, সবাই থাকতে পারি বেশিক্ষণ। অথবা আপনি ছাদে চলে যান, সিঁড়ি বেয়ে ছাদে চলে যান, যে সাইড আগুন লেগেছে তার অপর সাইডে চলে যান, ছাদের দিকে। এবার ওখানে গিয়ে আপনি হেল্প, রেস্কিউ, আপনি যা চিল্লান সবাই আসবে। এবার ফায়ার ব্রিগেড আসুক, এমডিএমজি আসুক, যাই হোক, আমরা এসে উদ্ধার করতে পারি। বুঝতে পেরেছি? ওই রিফিউজ এরিয়াতে আসলেও আমরা বুঝতে পারলাম। তাহলে আপনি কি করে বার হবে দেখলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিগন্যাল জোন বা রিফিউজ এরিয়া। ওই যে যেটা এক্সট্রা আপনার ধরো সিঁড়ি থাকলো, আপনার ধরো এটা করলেন, এই করিডোরটাকে এক্সট্রা করিডোর কিছুটা কোনো কিছু জায়গায় বাড়ানো থাকে না, আর সামনে চারদিকে এখানে আপনি অন্য জায়গায় তো যেতে পারেন, সেখানে তো থাকতে হবে। তাহলে আপনি সেখানে চলে গেলেন, এটা হতে পারে। হ্যাঁ, আপনারা ওখান থেকে আরেকটা কথা, অনেকে দেখা যায় হসপিটাল হোক, বাড়ি হোক, বিল্ডিং থেকে ছাপ দেওয়া শুরু করে, তাই তো? আপনি বাঁচার জন্য আপনাদের সেবাটা রেস্কিউ শিখিয়ে দেবো যে আপনার বাঁচার জন্য ঝাঁপ দেওয়ার দরকার নেই। আপনি ওখানে শাড়ি থাক, জুতা, দড়ি থাক, আপনি কীভাবে নিজে চলে আসতে পারবেন। আবার যদি মনে করেন আমি দড়ি বা শাড়িটাকে বাঁচিয়ে রাখতে পারবো, তাও হয়। আবার এটা শেখানোও মুশকিল আছে, আবার এতে অনেকে পালিয়েও যাবে, বাড়িতে পালানোর জিনিস আছে, ঠিক আছে? যাই হোক, তাহলে প্রথমে এখান থেকে শুরু করি। ধরুন আপনার ধরুন লেগেছে আপনার এই বিল্ডিংয়ে, আপনি উপরে যেতে পারছেন না, আপনি এই ধার দিয়ে আমি জানলা দিয়ে বাড়াতে পারবেন বা দরজা দিয়ে। আপনার কাছে দড়ি আছে, মনে করুন দড়ি আছে, নাহলে শাড়ি আছে, তাহলে শাড়ি বেঁধে বেঁধেও তো নামতে পারে। আর শাড়ি বেঁধে যদি আপনি সোজা নামেন তাহলে হাত সোজা স্লিপ করে যাবে, এটা তো স্লিপ করে যেতে পারবে, স্লিপ করে পড়ে যাবে। তাহলে আপনি যদি একটা একটা করে গিট দিন, আপনি যদি দড়িতে একটা একটা করে হলো, দড়িতে যদি একটা একটা করে গিট দেন, মানে এরকম গার্ড দিয়ে দেন, যেরকম গিরো দিয়ে দেন, তাহলে আপনি তো সহজে নেমে আসতে পারবেন। তাহলে একসঙ্গে অতগুলো কি করে দেবেন, অনেক সময় লেগে যাবে। তারও একটা টেকনিক শিখিয়ে দেবো আজকে, এটা গিয়ে এটা এখন করার নিয়ে দড়ি আছে, ঠিক আছে? দেখেছেন? আপনি দড়িটা মনে করেন গিট দিয়ে নামবেন, মাথায় যে কোনো আপনারা গিট দিলেন, তাহলে একসাথে আপনি কতগুলো গিট দেবেন। কারোর বাড়ি যদি থাকে দেখেন, এই যে গিট দেবেন একটা করে হাফ গিট বলে, একটা লুপ তৈরি বললাম তো, এটা দেখেন একটা লুপ যখন হবে, ঠিক আছে, আর আরেকটা লুপ তৈরি করলাম, একটা তলা দিয়ে দিলাম, এটা এই এবার যে লুপটা তৈরি করবো ঠিক এই ওপর দিয়ে দেবো, ঠিক আছে? কীভাবে দেবো? ওপর দিয়ে দেবো, দেখেন আবার দিলাম, দিয়ে এগুলো সব এ করবো, একটা করে করে দেবেন। আপনি শাড়ি এটা দড়ি বলে ছোটো করে করলাম, আপনি বড়ো বলে যেমন লাগবে, মানে আপনার যদি মানে একা দ্বন্দ্ব দেবেন, এক দিকে দ্বন্দ্ব দেবেন, ঘরটা সেরকম বড় করে, ঠিক আছে? এই সব আমরা দিয়ে যাচ্ছি, দেখছেন তো কীভাবে দিচ্ছি? ভালো করে দেখেন, করতে হবে কিন্তু, এই রোদটা কষ্ট করছি, আপনার করতে হবে কিন্তু, না করলে হবে না। এই দিলেন, এইবার দেওয়ার পরে মাথাটা দেওয়ার পরে মাথাটা এর ভিতর দিয়ে দিচ্ছি, দেখেন যাচ্ছে তো, গিলে গেছে। কতক্ষণ লেগেছে? আপনার যাওয়া লাগবে আমার এক করুন, মাথাতে করুন, মাথায় করাই দিলেন, ভিতর দিয়ে না উল্টো করে দিলেন, কোন দিক থেকে করেছেন? আপনি লুকগুলো কোন দিক থেকে দিয়েছেন? শেষ লুকটা কোন দিকে দিয়েছেন? এইদিকে না এইদিকে? এদিকে? তাহলে এইদিক থেকে যাবে। আপনি নিজে দেন, উনি দেবেন কেন? আপনি দেন, আপনি দিন, আমি ধরছি, দিন, আপনি দিন, এর ভিতরে ঢুকিয়ে দিন, দিন দেখি। আপনি যদি ঠিক দিয়ে থাকেন তাহলে আপনার ঠিক হবে,
দিদি ঠিক দিয়েছে, ঠিক আছে। এই দেখো, দিদি ভুলে গেছে। বাড়ি থেকে ঘুরতে, তাই বলে ভালো কাজে ব্যবহার করবেন না, কোনো কাজে ব্যবহার করবেন না। হ্যাঁ, শুরুটা কেমন আছে? প্রথমটা আপনাকে প্রথম যেটা আছে, এই যে প্রথম যে লুকটা দেখেন, এই যে প্রথম যে লুকটা আছে, ভালো করে দেখেন, সবাইকে আরেকবার দেখাচ্ছি। প্রথম যে লুকটা আছে, এই লুকটা নেবেন। হ্যাঁ, দড়িটা ধরলেন, দেখলে এটা ঠিক তলার দিকে চলে গেলেন, দেখেন তলার দিকে চলে গেলেন, ঠিক আছে। তারপরে কি করবেন, আবার লুক করলেন, এইবার সব উপরে আসবে, এবার সব উপরে আসবে, ঠিক আছে। হয়নি, আপনি এটাকে বলুন যেটা করবেন, যেটা আপনার কোন হাত কাজ করে, ডান হাত না বাম হাত বেশি কাজ করে। তাহলে এই ডান হাতটা যেদিকে বেশি রাখবে সেদিকে নেবেন। অনেকে বাম হাত করে, তখন বাম হাতটা যেদিকে বেশি রাখবে সেদিকে নেবেন। আপনার যে হাত কাজ করবে সেই হাতে দড়ি বেশি রাখবে। তুলো রাশি হলে কিন্তু ভালো চলে। এই যে দিলেন, এইটা নিলেন, এই ঠিক আছে। এইবার আবার এরকম করুন, এরকম করুন, কিচ্ছু করতে হবে না। হাতটাকে এরকম করে এরকম মোড়ান, মোড়ান, এবার উপরে যান, এটা উপরে যান, সবগুলো উপরে। হ্যাঁ, আর উপরে হয়নি, এটা তো লুপ হয়নি, হয়নি। আর সব থেকে আপনার হাতটাকে ঘুরিয়ে দিন, এটা উল্টো হয়ে গেছে, এটা ঘুরিয়েছে, এই ঘোরাতে হবে, এই ঘোরাতে হবে। এই 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 চলে যাবে, ঠিক আছে। হ্যাঁ, এই চলে যাচ্ছে। যত ছোট করবেন তত ছোট ছোট হবে। ছোট ছোট হবে, যত বড় করবেন তত বড় হবে। তাহলে ওইটা কোনো জায়গায় বাঁধবেন, এক প্রান্ত ধরে নেমে আসবেন, স্লিপ খেয়েও পড়বেন না, সুন্দর করে নামতে পারবেন, ঠিক আছে। হাত দিতে হবে না। এইবার দেওয়ার পরে এই মাথাটা, যে মাথাটা থাকবে, এই মাথাটা উপর দিয়ে দিতে হবে। হ্যাঁ, হবে, সবার হবে। এই দেখেন, আপনি দিয়েছেন, এই মাথাটা ধরুন, দু মাথা ধরুন, আস্তে আস্তে ছাড়ুন, আস্তে আস্তে ছাড়ুন, চলে আসছে, আস্তে আস্তে ছাড়ুন, আস্তে আস্তে ছাড়তে হবে, ঠিক আছে। বুঝলেন, ভালো জিনিস। বোমটা তো বাস্ট হতে পারে, আপনি জানতেন বোম বাস্ট হবে, 100% হয়েছে, আপনি পালানোরও আর পথ নেই, কিন্তু করার নেই। বাবার জায়গা হলো, এখানে লাগলেও থাকবে, আপনি ওখানেও থাকতে পারেন, থাকলে আপনাকে কিচ্ছু করার নেই। আপনি সোজা এরকম হবেন, এরকম মাটিতে শোবেন না, কিন্তু শুয়ে বাস এরকম করে মাথাটা ঠিক এরকম নিচু করে, বা যদি কিছু সাপোর্ট থাকে দেখে আপনি এরকম সোজা এরকম করে থাকবেন, মাটিতেও থাকলেন না, আপনি কি হলো, শুয়েও বললেন না। কেন, বোমটা যখন হবে, বোমে যে স্প্রিংগুলো যেগুলো আছে, ওগুলো দেখবেন সোজা কিন্তু এটা মাটি এইভাবে ছড়িয়ে যায় না, ওগুলো ঠিক এইভাবে চলে যায়, ঠিক আছে। ঠিক এইভাবে যেমন মিসাইল ছড়ে, মিসাইলের মতো, হ্যাঁ, ওখান থেকে উঠবে, তারপরে তো মিসাইল পড়বে, তাই তো। এটাও কিন্তু আপনার বাচ্চারে, কিন্তু আমি বোম পড়ছেন বলে দৌড়ে দৌড়ে গেলাম, আপনার পেছনে এসে পড়লো, মাথায় পড়লো, হ্যাঁ, হামাগুড়ি দিন না, নিচু হয়ে যান, মাথাটা নিচু করুন, বলে মাথা, আমার বেল লাইনে বডি দেবো, মাথা দেবো না, মাথাটা নিচু করুন, মাথা বেঁচে গেলে সব বেঁচে যাবে। আবার দেখেন সার্কাস দেখায় সব কিছু, মাথাটা গলিয়ে দিতে পারলে পুরো বডি চলে যায়, যায় তো, সে যতই মোটা হোক আর রোগ হোক, বেঁকে বেঁকে চলে যাবে, এরকমই জিনিস। আরেকটা জিনিস দেখছিলাম, আর আপনি যদি, আমি গিট দেওয়ার কথা বললাম, আপনি যেহেতু সহজে নেমে আসতে পারবেন, আপনি এমনি যদি নেমে আসতে পারেন খুব ভালো, ওয়েল অ্যান্ড গুড। এবার নেমে আসলেন, মায়া হচ্ছে, আমরা মায়া হচ্ছে, ইস এত দামের শাড়িটা আমরা নষ্ট করবো, শাড়িটাকেও আমার বাঁচাতে হবে বাড়ি থেকে, বাড়ি হসপিটাল। তখন কি করবেন, তখন একটাই পদ্ধতি, আপনার যে শাড়ি হোক আর দড়ি হোক, তাকে সমান দুভাগ ভাগ করে নেবেন, দুভাগে ভাগ করে নেবেন, মিডিল দিয়ে করবেন, দুই মাথা দিয়ে দেওয়ার পরে এরকম ধরুন, আপনার জানলা হোক দরজা হোক, হ্যাঁ, যেখানে আপনি বাঁধবেন সেই জায়গাটা এরকম করে ফেলে দেবেন। ধরুন মনে করুন এটা আমার একটা জানলার রড, আমি হাতের ওপর এই ফেলে দিলাম, দেওয়ার পরে এই একটা হাত থাকলো, হাত থেকে এর ভিতরে টানলাম, ঠিক আছে, টেনেছি, আবার এর ভিতর দিয়ে হাত দিয়ে এটাকে টানলাম, হ্যাঁ, টেনে এটাকে ধরুন এরকম করে ধরলাম, ধরে দিয়ে আমি এটা ধরে টানলাম, হ্যাঁ, দেখেন এটা টাইট হয়ে যাচ্ছে তো, হ্যাঁ, টাইট হয়ে যাচ্ছে তো। আপনি এটা, এবার আপনি এটা ধরে নিচে নেমে চলে আসলেন, কোনটা ধরে নামবেন, এইটা ধরে নামবেন, যেটা দিয়ে টাইট করলে নামবেন, এবার নামার পরে এটা ধরে টানুন, টানুন টানুন টানুন, কি হলো, ওপর থেকে খুলে চলে এলো, প্রথম গিফটি বাদাটা একটু দেখিয়ে দেবেন, আমি আজকে লেট করেছি, ডিউটিতে ছিলাম। হ্যাঁ, প্রথম যে গিফটি বাদাটা একবারে প্রথমটা হয়ে যাবে। আরে কোনটা ধরবেন তাড়াতাড়ি বুঝবেন, এটা না হলে ওটা,
আপনি যখন জলে ডুবে যান তখন কি করেন, জল খান হাতের মাথায় যাকে পাবো তাকে ধরে টানবো। ভুলে গেল, ছেড়ে দেন, ভুলে গেছে আপনার। এই ধরে মাঝখান করলেন, আপনার হাতে দিন, এর ভিতরে দিলেন, ভালো করে দেখেন দুটো দুই দিকে গেছে, এর ভিতর দিয়ে হাত দিয়ে একটা টানেন, টেনেছেন, আর এটার ভিতর দিয়ে ওটা টানেন, এটা ধরে টানেন, এইটাই টানেন, এটা হাত এই কত টানবেন, এই কোনটা টানুন, এখানে হাত দিয়ে ধরে রাখুন, এবার নিচেরটা টানুন, টানুন জোর করে টানুন, বললে এইটা টানুন, টাইট হয়ে যাবে। ঠিক আছে, ওটা ছেড়ে দিলেও আপনার কোনো ব্যাপার নেই। এই দেখেন আমি আমি ছেড়ে দিচ্ছি, এটা টানছেন, ছেড়ে দেন না, ছেড়ে দেন, হাত ছেড়ে দেন, খুলে চলে আসছে। বুঝতে পারলেন? আপনাকে একটা দেখিয়ে দিই, ধরুন দেখুন রেস্কিউয়ের বিভিন্ন মেথড আছে, যেমন একজনে 1 ম্যান রেস্কিউ হতে পারে, 2 ম্যান রেস্কিউ হতে পারে, 3 ম্যান রেস্কিউ মানে 3 জনে করতে পারবো, একজনে করতে পারবো, 2 জনে করতে পারবো। যেমন একজনে প্রথমে বলি, একজনে আমরা যদি করতে পারি তাহলে কি হলো, স্ট্রেচার হিউম্যান ক্রাশ। আমরা যে দেখবেন কারোর হাত পা এক পায়ে যদি বল না থাকে সে কি হয়, ক্রাশ ব্যবহার করে। তা আপনি হবে, আমি ক্রাশ হবে, হ্যাঁ একজন পেশেন্ট হবে, একজন ক্রাশ হবে। ধরুন সে অল্প হাঁটতে পারছে, তাকে কিভাবে নিয়ে নেবো, কিভাবে অসুস্থ হলে আপনি ধরুন লিখেছেন আপনার পা মুচকে গেছে, ঠিক আছে, পা মুচকে গেলে কেউ নেই একজন, আপনি ধরুন কেউ নেই, এখানে পা মুচকে গেছে, আপনি পড়ে গেছে, ধরুন উনি ওনার পা মুচকে গেছে, পড়ে গেছে, তাহলে আপনি কি করে নিয়ে যাবেন? সেটা ছেলে ধরুন বললাম, আপনি যখন একটা ছেলে আপনি কি করে নিয়ে যাবেন? আপনার দ্বারা সম্ভব নয়, আপনি নিয়ে যেতে পারবেন, মানে সে তো হাঁটতে পারবে একবার। ধরুন আপনার কোন পা মুচকে গেছে, আপনার ডান পা মুচকে গেছে, ঠিক আছে, তখন আপনি ধরুন আপনি এরকম করবেন, আপনাকে ওই ঘাড়ে হাতটা দিলেন, ওই পাটাকে উনি এই পাটাকে ধরে ওনার পার উপর ছেড়ে দেন, ওপায় আর বল দেবেন না, আপনার নেই বল, এইবার আপনি হাঁটেন, হাঁটেন, এবার উনি আপনাকে নিয়ে যাবে, এ পায়ে আপনাকে করতে হবে না, ওটা তো আপনার বল নেই তখন, আপনি তখন চলে গেলেন, দেখেন মানে ওনার পায়ে আপনি হাঁটছেন, মানে আপনি কি হলো ক্লাসে কাজ করছেন। আমি কি করবো, ধর এ ভারী, মানে ভেঙে গেছে বলে এ দিদি বলছিল যে ভারী, আমি কি করবো, তাহলে দুজন হলে তো আমি পারতে পারি, সেটা নিয়ে যেতে পারি। এই দুজনকে আমরাকে নিলাম, এরকম পা দিলাম, ঠিক আছে, দাও ধরো এই পাটা গেছে, হ্যাঁ ঠিক আছে, এটাকে দেখো না, এইটাকে ধরো, এই পাটাকে ওড়ে আছে, হ্যাঁ দেখো আমরা এইবার হাঁটবো যখন এইভাবে করে নিয়ে আমরা চলে যাবো, ঠিক আছে, তাহলে দুজন হয়ে গেল। আবার দুজনে দেখো আমি কিভাবে নিয়ে যেতে পারি, তোর সে সেন্স হারায়নি বা হয়নি, ধরুন এ আছে, একে শুয়ে থাকবো, এই দেখেন আমি হাতটা ধরেছি, এই আঙুলটা দেখেন, ভালো করে দেখেন, এই ফাঁক ভালো করে দেখেন, ফাঁক আছে, ও আমাকে ফাঁক করে দেখেন, আমরা এই দুজনকে ধরলাম, হ্যাঁ দুজনকে ধরলাম, ধরুন এই আছে করে দিলাম, একে কাঁধে করে নিলাম, দুজন খুব ইজিভাবে চলে যাচ্ছে, পা ভাঙুক আর মেয়ে ভাঙুক এ চলে যেতে হবে, একটু 2 ম্যান হয়ে গেল। এবার যে 3 ম্যান বা 4 ম্যান আমরা করি, ছোটবেলায় আমরা পালকি খেলেছিলেন দিদিভাই, কেউ পালকি বর্ব, হ্যাঁ ঠিক আছে, ঠিক সেই পালকির মতো থাকো এখানে, দেখো আমরা এই চলে যাচ্ছি, এই প্রথমে দেখাচ্ছি আমরা, এটা তো 4 জনের, মানে দুজনে করে দিতে পারবো, যেমন এইভাবে চলে যেতে পারে, হ্যাঁ দেখেছেন, এই শুধু সুন্দর করে চেয়ারে বসে আছে, এর কোনো ইয়ে নেই। এইবার যদি বলেন ধরুন এর পাটাও হয়ে গেছে, ক্রাশ হয়ে, হ্যাঁ ক্র্যাপ হয়ে ভেঙে গেছে, তাহলে আমার একটা হাত দরকার, দেখো এরকম ও দুটো দেখে ও দুটো হাত ও করেছে, হ্যাঁ আমার একটা হাত ধরুন এর ডান পাটায় হয়ে গেছে, তখন আমি একে ধরলাম, দেখেন ও আমাকে ধরলো, হ্যাঁ ঠিক আছে, এই দেখেন কত সুন্দর, আরও একটা বসার জায়গা করে ফেললো, এই একে নিলাম, ও আমাকে ধরলো, আমি আর এটা পাটাকে নিলাম, আস্তে 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 চলে এলাম দুজনে, ঠিক আছে। এছাড়া আছে টো ড্রিল, হ্যাঁ একজনে থাকলো, ধরো গাড়ির তলা আটকে গেল, বা ওখানে আপনার এটা বিল্ডিং ভেঙে পড়েছে, আপনার বিল্ডিংয়ে ক্র্যাক হয়েছে, তারপরে আমি ওকে বের করবো কি করে গাড়ির তলা, সেখানে আছে টো ড্রাগ বলে, মানে পা দিয়ে ধরে বের করতে হবে, তো এখানে তো একটু কিছু থাকলে আমি দেখিয়ে দিতে পারবো। আপনারা তো ওয়ার্ড থেকেই দেখেন, যেটা ইউজুয়ালি আমাদের লাগে, ইউজুয়ালি তো এগুলো তো আপনাদের সব তো লাগে, 2 হ্যান্ড সিটটা মেন আপনার 2 হ্যান্ড সব থেকে ভালো জিনিস হচ্ছে 2 হ্যান্ড, এটাকে করে আপনারা আপনি যে কোনো ক্যাজুয়ালিটি নিয়ে আসতে পারেন, এইভাবে আপনি নিয়ে আসতে পারেন, এইভাবে নিতে পারেন, এভাবে নিতে পারেন, যে আপনার 3 জনও করতে পারেন ধরে। এছাড়া কি আছে, স্ট্রেচার, মানে 4 জন ধরে, হ্যাঁ দেখেন ওকে আমি স্ট্রেচার মতো করে নিয়ে যাচ্ছি, হ্যাঁ মাথায় হাত দাও, ও এক হাত দিয়ে মাথা ধরে নিয়ে গেছে, আমরা এক হাত দিয়ে করে নিয়ে যাচ্ছি, আমি পাও ধরে ধরতে পারি স্টেশনের মতো,
সেরকম শুয়ে আছে, তোর কোনো পড়ার কোনো চান্স আছে? এই আটকে গেছে, লক হয়ে গেছে এখানে, আর ওখানে লক হয়ে গেছে। এই ঘাটটা যেমন হাতটা এখানে দিয়েছে, হাতটা দেওয়ার সময় আমার ওই ধারে ওই থাকবে, ওর হাত হাত ছেড়ে দাও, তুমি হাত ছেড়ে দাও, এখানে করো, ছেড়ে দাও, হাত ঝুলে যাক, ওই ঝুলে গেছে। এই লক হলো সারাদিনও আর করবে না। করবে? এটা বুঝলেন? তাহলে এখানে এই বন্ধু থাকার একটা প্র্যাকটিক্যালটা দেখাই, আর যদি আর বলেন আর ইভ্যাকুয়েশন আপনি যদি ইভ্যাকুয়েশন আপনি ওটা আবার পরের দিন, আজকে এটাই এই তো দেখান। evacuation এর এই এটাই বিভিন্ন থাক। ব্যাপারগুলো মানে হলো- ওটা তো আমরা ইউজুয়ালি দেখি, ওটা আবার পরের বার দেখাবেন না। আজকে এটাই যেমন করছেন আর ইভ্যাকুয়েশন আপনি যদি ডিল করতে যান সেটা বিরাট বড় ডিল, আপনাদের সবাইকে লাগবে, সে অনেক কিছু। হ্যাঁ, ঠিক আবার আছে। টিম পাঠাতে হয়, তখন পেশেন্টই উল্টো হয়ে করে যাবে। দেখলে মনে থাকবে। তাহলে এবার দেখুন আগুনটা কিভাবে নেভাবেন, একটু ছোট্ট করে ওই যে একটু কাঠ ফুটো হলে ভালো হয়, বুঝলেন? ওতে দিলে না আগুন দিলেও প্রেশারে আরও বেশি চলে যায়। তাহলে ওটা বরঞ্চ পরের বার আবার দেখাবেন। বালতি আলতি আছে? বালতি। বলছি পরের বার। তাহলে কি এখন বাদ দেবো আগুন হ্যাঁ, দেবেন? হ্যাঁ, আজকে আপনাকে evacuation এখানে দেখান, বললে পরের বার আমরা আবার বলবো। যেমন করেন সেরকম করে দেবেন, ঠিক আছে? তাহলে এই বন্ধু থাক, ওটা আগুন নেবানোটা পরের দিন আমার হ্যাঁ, দেখবো। হ্যাঁ, আবার পরের দিন। হ্যাঁ? ওটা তো আমরা ইউজুয়ালি দেখি, সবসময় দেখি। আজকে একটা নতুন জিনিস দেখলাম সবাই। রেস্কিউগুলো আপনারা দেখিয়ে দেন, রেস্কিউটা দরকার আছে সবার। সবাই দেখেছেন তো? এই ওকেটা দিয়ে দাও, আমাদের তুলে নেন। পরে ওটা চার্জ করে আজকে বলছে দিয়ে আজকে না, অন্যদিন চার্জ করে